রণবীর সিং ইয়ং জেনারেশনের কাছে একজন সুপারস্টার। রণবীর কাপুর এবং রণবীর সিং এর মধ্যে সবসময় একটা কম্পিটিশন চলতে থাকে, অন্তত ইয়াং জেনারেশনের কাছে তারা একে অপরের কম্পিটিটার। রণবীর কাপুর রণবীর সিং এর একটু আগে ক্যারিয়ার শুরু করেছিল। রণবীর সিং 2010 সালে ব্যান্ড বাজা বারাত সিনেমাটার মাধ্যমে নিজের ক্যারিয়ার স্টার্ট করেছে। তারপরে সে একের পর এক সুপারহিট সিনেমা দিয়ে গেছে, যেরকম হচ্ছে সিম্বা, গালি বয়, এছাড়া অন্যান্য পদ্মাবত, রামলীলা, এরকম অনেক সিনেমা সে সুপারহিট দিয়েছে এবং ধীরে ধীরে সে সুপারস্টারের মর্যাদা পায়। 2019 সালে লাস্ট তার সিনেমা গালি বয় যেটা সুপারহিট হয়েছিল, তারপর থেকে কিন্তু তার ক্যারিয়ারের ডাউনফল শুরু হয়ে যায়। তো তার ক্যারিয়ারে এই ডাউনফলের কারণ কি, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। প্রথম এবং প্রধান যেটা কারণ আমার মনে হয়, যে অতিরিক্ত ব্যবহার। এই অতিরিক্ত ব্যবহারটা কি জিনিস, সেটা হচ্ছে দেখবেন তার যে ক্যারেক্টার গুলো সে প্লে করেছে, সেটা রামলীলা হোক, পদ্মাবত হোক, তারপরে এই যে সিম্বাস ক্যারেক্টারটা হোক, বা বেফিকারের ক্যারেক্টারটা হোক, প্রতিটা ক্যারেক্টারই দেখবেন অনেকটা অতিরঞ্জিত, মানে ক্যারেক্টারটা মানে সমস্ত কিছু বাড়াবাড়ি করছে। এবং রিসেন্ট টাইমে যে রকি ও রানী কি প্রেম কাহিনী, যেটা তার শেষ বলতে পারেন, এটা হিট সিনেমা বলা যায় না, কারণ 140-50 কোটি টাকা বাজেট, সেখানে 140-50 কোটি টাকা কালেকশন করেছে, এটা তো হিট বলা উচিত হবে না আমার মতে। তো এই সিনেমাটাও কিন্তু যে ক্যারেক্টারটা দেখবেন মারাত্মক ভাবে অতিরঞ্জিত, এবং সে এই জিনিসটা কিন্তু আজকে থেকে না, তার ক্যারিয়ারের শুরু থেকে ব্যবহার করে আসছে। একই জিনিস সে রিপিটেটিভ করে যাচ্ছে, এরকম না যে ক্যারেক্টার গুলো আলাদা, একই রকম ক্যারেক্টার গুলো ডিফারেন্ট, কিন্তু তার প্লে করার স্টাইলটা, মানে ক্যারেক্টারটাকে যেভাবে স্ক্রিনে প্রেজেন্ট করছে, সেটা কিন্তু একই টাইপের, মানে অতিরিক্ত সমস্ত কিছু অতিরঞ্জিত করে করা, এরকম মানে যেন সমস্ত কিছু বাড়াবাড়ি করছে। যে ক্যারেক্টার গুলো সে করে থাকে, সে স্ক্রিনে দেখে মনে হয় যে সমস্ত কিছু তার বাড়াবাড়ি করছে। এই একই জিনিস সে ক্রমবর্ধমান কিন্তু ব্যবহার করে যাচ্ছে, এইটাই কিন্তু আমার মনে হয় একটা বড় ড্রব্যাক, এবং সেই কারণে লোকে আর তাকে এখন আর পছন্দ করছে না। তার কারণ সে একই জিনিস ক্রমবর্ধমান রিপিটেটিভ করে যাচ্ছে, এবং এটাও হতে পারে যে ডাইরেক্টর তার থেকে সেরকম জিনিস চাইছে, সেই কারণেই হয়তো সেইটা লোকে এখন পছন্দ করছে না। 2 নম্বর যে কারণটা আমার মনে হয়, সেটা হচ্ছে তার পার্সোনাল কন্ট্রোভার্সি। পার্সোনাল কন্ট্রোভার্সি বলতে 2 বছর আগে দেখবেন সে একটা নেকেড ফটো পোস্ট করেছিল, এইটা কিন্তু অনেকে কিন্তু ভালোভাবে নেয়নি। এবং রিসেন্ট টাইমে যে এই যে মালদ্বীপের সঙ্গে যে ইন্ডিয়ার যে একটা কন্ট্রোভার্সি চলছে, মালদ্বীপের সঙ্গে যে একটা টানাপোড়েন চলছে, সেই সময় সে লাক্ষাদ্বীপের প্রমোশন করতে গিয়ে মালদ্বীপের ফটো পোস্ট করে দিয়েছিল। এইরকম বেশ কিছু ভুলভাল জিনিস করার জন্য কিন্তু তার থেকে অনেক ফ্যানরা বলতে পারেন ক্ষুব্ধ হয়েছে। অনেক সময় কি হয় যে পার্সোনাল ইমেজটা কিন্তু প্রফেশনাল মানে পর্দাতে একটা এফেক্ট করে, সেইটা কিন্তু রণবীর সিং এর হচ্ছে। রণবীর সিং এর যেটা ব্যক্তিগত যেরকম তার অ্যাটিটিউডটা, সেটাই কিন্তু পর্দাতে সে প্রেজেন্ট করার চেষ্টা করে, বা পর্দাতে সে যেরকম জিনিসটা প্রেজেন্ট করে সেইটাই কিন্তু ব্যক্তিগত জীবনে রাখার চেষ্টা করে, মানে পর্দার বাইরেও রাখার চেষ্টা করে। এইটা কিন্তু অনেক সময় লোকে গ্রহণ করে না, কারণ একটা জিনিস লোকে এইটুকুনি বুঝে গেছে এখন, আগেকার দিনে এই ব্যাপারটা চলতো যে পর্দার বাইরের লোক এবং পর্দার ভিতরের লোক সম্পূর্ণ দুটো আলাদা। তো সাধারণত যেটা সে অরিজিনালি সে সেটা পর্দার বাইরে থাকে, এবং পর্দার ভিতরে যেটা মানে পর্দাতে সে নিজেকে যেটা প্রেজেন্ট করে, সেটা সম্পূর্ণ তার থেকে ডিফারেন্ট হয়। কিন্তু দেখা যায় রণবীর সিং এর ক্ষেত্রে দেখবেন দুটো রকমই একরকম, সে যেরকম কালারফুল থাকে পর্দার বাইরে, এবং পর্দার ভিতরেও সে সেরকম একই রকম পোশাক পরিচ্ছদ পরে থাকে, সেরকম রং চঙে অনেকটা। তো সেই কারণেই একটা কি হয়েছে, পর্দার বাইরে তার যে কন্ট্রোভার্সি গুলো হয়েছে, সেইটার এফেক্ট করেছে কিন্তু পর্দার মানে তার ক্যারিয়ারে। 3 নম্বর যেটা আমার মনে হয়, সেটা হচ্ছে একই ডাইরেক্টরের সঙ্গে বারবার কাজ করে যায়। সে সঞ্জয় লীলা বানসুরির সঙ্গে বহু কাজ করেছে, দেখবেন তার ক্যারিয়ারে সঞ্জয় লীলা বানসুরির সঙ্গে কাজ করেছে, করণ জোহরের প্রোডাকশনে অনেক কাজ করেছে, ইভেন করণ জোহরের ডাইরেকশনও কাজ করেছে। এর পাশাপাশি এই ইয়াশ রাজের প্রোডাকশনে, এই 3টে জায়গাটার মধ্যে কিন্তু তার ক্যারিয়ারটা মূলত সীমাবদ্ধ রেখেছে। সে তার বাইরে কিন্তু কাজ করেনি, যার ফলে এই যাদের সঙ্গে কাজ করেছে তারা কিন্তু একটা পদ্ধতিতেই তাকে দেখে এসছে, একটা নজরেই তাকে দেখে এসছে, তার মধ্যে থেকে আলাদা কিছু ইনভেন্ট কিন্তু করতে পারেনি। যেটা রণবীর কাপুর রিসেন্টলি এই যে এনিমালের ডাইরেক্টর সন্দীপ ভাঙ্গা রেড্ডির সঙ্গে কাজ করে, তাই কিন্তু পুরোপুরি ভেঙে চুরে আলাদাভাবে প্রেজেন্ট করেছে। সেইটা কিন্তু রণবীর সিং এর ক্ষেত্রে হয়নি। রণবীর সিং এরকম নতুন কোনো ডাইরেক্টর যে সম্পূর্ণ এদের এই যে 3টে জায়গা যে বললাম, সঞ্জয় লীলা বানসালি, ইয়াশ রাজ এবং করণ জোহরের প্রোডাকশন, এই 3টির থেকে সম্পূর্ণ ভিন্ন রকম আলাদা রকম লোক তার থেকে কিন্তু করেনি, যার ফলে তাকে ডাইরেক্টররা যে ভেঙে চুরে নতুন ভাবে গড়ে নেবে, সেইটা কিন্তু এরকম কোনো ক্যারেক্টার তাকে দেওয়া হয়নি, যার ফলে সে একই জিনিস রিপিটেটিভ করে গেছে। এইটা কিন্তু আমার মনে হয় 3 নম্বর কারণ। 4 নম্বর যেটা কারণ, তার দেখবেন যে ক্যারেক্টার গুলো সে চুজ করে থাকে, সেগুলো কিন্তু অনেকটা প্যারালাল ক্যারেক্টার, মানে প্যারালাল রোলের মতন, এরকম নয় কিন্তু ফুলফিল হার্ডকোর কমার্শিয়াল কিন্তু নয়। যে হার্ডকোর সে কমার্শিয়াল যে সিনেমাগুলো শুরুর দিকে করেছিল, সেগুলো কিন্তু বেশ চলেছিল, তারপর থেকে কিন্তু সে অনেকটা প্যারালাল
রোলগুলো চুজ করতে থাকে। যদিও সেই সময় প্যারালাল মুভিরই চল ছিল রিসেন্ট 2-10 বছর ধরে, তো সে প্যারালাল রোলগুলোকে চুজ করতে থাকে, যার ফলে কি হয় ধীরে ধীরে এখন যেটা হয়েছে রিসেন্ট টাইমে, যেটা বললাম 2019 সালের পর থেকে তার যে এইখানে হয়েছে, এখন কি হচ্ছে কমার্শিয়াল সিনেমা লোকে দেখতে বেশি পছন্দ করছে, লোক বিনোদন চায়। এই হলে গিয়ে এত ভাবনা চিন্তা করার, এত কিছু করবার তার পক্ষে সময় নেই। সে এখন একটা বিনোদন চাইছে, মানুষ করোনার পর থেকে হলে যাবে, সে একটা বিনোদন করবে, সেখানে এইরকম যে ক্যারেক্টার গুলো সে চুজ করছে। ইভেন রিসেন্ট যে 83 সিনেমাটা বেরিয়েছিল কপিল দেবের ক্যারেক্টার, সেটার মধ্যেও কিন্তু একটা প্যারালাল ভাব ছিল, কমার্শিয়াল কিন্তু ছিল না। ইভেন সার্কাস সিনেমাটা যদি দেখে দেন সেটা তো ভালোই হয়নি, তথাপি কিন্তু সেই সিনেমাটার মধ্যে কিন্তু একটা প্যারালাল ভাব ছিল। ইভেন রকি ও রানী কি প্রেম কাহিনী, সেটাও কিন্তু হার্ডকোর কমার্শিয়াল সিনেমা নয়। তো এইটা একটা বড় ড্রব্যাক। এবং লাস্ট একটা কারণ, যদিও এটা আমার কারণ না মনে হয়, আপনারা হয়তো এটা কারণ না হিসেবে দেখতে পারেন, সেটা হলো অ্যাকশন করতে না পারা। আমি অন্তত রণবীর সিংকে সেরকম ভাবে অ্যাকশন করতে দেখিনি, মানে একটা অ্যাকশন ওরিয়েন্টেড সিনেমা। এখন মাস মুভির যুগ, এবং যারা মাস মুভি করতে হবে তাদেরকে অ্যাকশন কিন্তু মাস্ট করতে হবে। রণবীর কাপুরকে দেখুন অ্যাকশনটা কিভাবে লেভেলে করে নিল, যদিও সে আগে কিন্তু করেনি। তো রণবীর সিং কিন্তু কোনো অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম করেনি। রিসেন্ট টাইমে তার সঙ্গে এবং আলিয়া ভাটের সঞ্জয় লীলা বানসালি একটা সিনেমা বিরজু বাওয়ারা, যেটা ক্যান্সেল হয়ে গেছে, মানে প্রজেক্টটা হচ্ছে না, কারণ খুব হাই বাজেট বলে, এবং তারা যারা স্টুডিওরা মনে করছে যে রণবীর সিং এর উপর এত টাকা ইনভেস্ট করলে সেটা রিটার্ন আসতে নাও পারে। সেই কারণে এখন রণবীর সিং সাউথের ডাইরেক্টর অ্যাটলি, এই মধুগুরাস, তারপর নেলসন, কানাগরাজ, এদের সঙ্গে কথা বলছে যেন তাদের সঙ্গে কোনো কোলাবোরেশন করতে পারে। তার কারণ রণবীর সিংও এটা উপলব্ধি করতে পারছে যে তাকে নতুন কিছু দিতে হলে নতুন ডাইরেক্টরদের সঙ্গে কোলাবোরেশন করতে হবে, নতুন কিছু তারা ইনভেন্ট করতে হবে তার ভিতর থেকে। নাহলে সেই একই রকম যদি ডাইরেক্টরের সঙ্গে কাজ করতে থাকে, তাহলে কিন্তু সেই একই টাইপের সমস্ত কিছু প্রেজেন্ট হবে। যদিও তারা তো এখন ডন 3 সিনেমাটা আছে, যেটা এই বছরের শেষের দিকে সম্ভবত শুটিং শুরু হবে, কিন্তু সেটারও একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে আগে ডন, ডন 2 দুবার হয়ে গেছে অলরেডি। শাহরুখ খান, অমিতাভ বচ্চন লেজেন্ডারি একটা করে ফেলেছে, স্বাভাবিকভাবে তার সঙ্গে কম্পারিজন হবে, তো সেটাতেও কিন্তু যথেষ্ট চাপের আছে। তো স্বাভাবিকভাবে রণবীর সিং এর ক্যারিয়ার অনেকটা কিন্তু এখন টালমাটাল অবস্থায়। তো এখন দেখার যে রণবীর সিং কিভাবে নিজের ক্যারিয়ারটাকে আবার সামলে নেয়। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।